মুক্তাগাছায় আবারও এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঘুষবাড়ি এলাকা এবং এটি ৬ নং ওয়ার্ড পৌর শহরের ৬ নং ওয়ার্ডে পড়েছে। তো ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যার কারণে একজন নির্মাণ শ্রমিক বা দিনে খেটে খাওয়া মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তো আমরা যেটুকু জানতে পেরেছি লোকটি রাত্রে অর্থাৎ প্রায় 10টা থেকে 11টা নাগাদ চা খাচ্ছিল এবং চা খেয়ে যখন নিজ ঘরে আসে তখন ঘরে এসে দেখে সেখানে আগন্তুক কোনো এক ব্যক্তি তার ঘরের ভিতরে পূর্ব থেকেই অবস্থান করছিল। তো তাকে যখন ডাক দেওয়া হয় তো এক পর্যায়ে সে তড়িঘড়ি করে বের হওয়ার সময় তার উপর চড়াও হয় এবং ছুরি দিয়ে আঘাত করে এবং ছুরি দিয়ে আঘাত করে দেখতে পাচ্ছেন এই যে দেয়াল, এই দেয়াল টপকে কিন্তু সে আসলে দিক দিয়ে পলায়ন করে পিছনে পিছনে যিনি আঘাতপ্রাপ্ত হন তিনিও এই দেয়ালের উপর দিয়ে লাফ দিয়ে এই জায়গাটিতে আসলে পড়ে। তো থাকবেন আমাদের সঙ্গে, আমরা এখানকার মানুষের সঙ্গে কথা বলবো, আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সঙ্গে আমি থাকবো ইফতেখারুল আলম সজীব। তো যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু একজন দিনমজুরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তো আমরা এখানে এসেছি, আসার পর এখানে বেশ কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেছি এবং আমরা কথা বলবো এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সঙ্গে। আমরা একজনকে পেয়েছি, আমরা তার সঙ্গে কথা বলি। যে মারা গেছে তোমার আমার নাম হলো আকবর শেখ, আমি তার জেগাতো ভাই, আমার বাড়ি তার পাশের সামনে। আর যে মারা গেছে তার নাম হলো মোহাম্মদ রফিকুল ইসলাম, তার পিতার নাম তাসিম মিয়া, তার গ্রাম হলো ঘুষবাড়ি। কিভাবে মারা গেল তুমি কি জানো? মারা গেল বলতে এই চোরের সাথে সংঘর্ষ হয়েছে, কিন্তু সে দোকানে চা খাইতেছিল, তারপরে বাসায় এসে বাসায় আসার পর দরজা খুলবে, খোলার পরে তারপরে দেখে চোর তার বাসার ভিতরে আগে থেকে রয়েছে। তারপর সে দরজার সামনে দরজা থেকে তাকে বের করে বলে তুই এইখানে কেন, হয়তো তাকে সে চিনতো চোরকে, তার জন্য বলছে তুই করে তুই এইখানে কেন, কই আমি পলাইতে আসছি, মানে এটা চোরের একটা ফন্দি, মানে কথাটা ঘুরাইতে চাইছে। তারপরে বলে আমি পলাইতে আসি, পরে কই না তুই তো পলাইতে আইসস না, তো তুই অন্য কোনো মতলব নিয়ে আইসস বল, এরকম কিছু। এই ঘরে নাকি এই ঘরে তখন দরজার সামনে চলে গেছে, এই ঘরে কিছুই করছে না, লোক আছে এই ঘরে ঢুকা ছিল। আচ্ছা, তারপরে ওইখানে গেছে, সামনে যাওয়ার পরে হাতাহাতি হয়েছে মনে হয়, ওই চোরকে ধরে রাখতে চাইছিল, কিন্তু চোরের মুখোশ সামনে সবার সামনে চলে আসবে কারণে এই চোর বাধ্য হয়ে তাকে আঘাত করছে ছুরি দিয়ে মনে হয় সম্ভবত। আমরা হসপিটালে নিয়ে গেছিলাম, এতটুকু একটা ছিদ্র পেয়েছি। আচ্ছা, এই যে এই জায়গায় বুকে না? বুকে। আচ্ছা, তোমার কাছে আরো বিষয় জানি যে ওনার পরিবারে কে কে আছে? ওনার পরিবারে তার ওয়াইফ আছে, তার একজন বিয়ের বয়সে তার মেয়ে আছে, বয়স আনুমানিক 14, এবং তার একটা ছেলে আছে, তার বয়স হলো 8 বছর প্লাস, আরেকজন আছে মনে হয় 2 বছর। পেশায় কি করতো? সে লেবার, মানে যে কোনো কাজ করতো। তাহলে ওনারা সবাই কি এই ঘরে থাকতো? হ্যাঁ, তার ফ্যামিলি নিয়ে এখানে থাকতো। তার ছেলে চোরের সংখ্যা কতজন ছিল তারা? একজন। আচ্ছা, এই যে কথাটি বললা, এই কথাটি তখন তার ওয়াইফ তারা কোথায় ছিল? তার ওয়াইফ তখন ঘুমাইছিল, মানে হালকা ঘুমাইছিল, কিন্তু যখন দরজা তার হাজবেন্ড যখন দরজা খুলে চোরকে নিয়ে সামনে মানে জিজ্ঞাসাবাদ করতেছে, তখন তার ওয়াইফ কিছু মানে কোশ্চেন শুনছিল, তখন বলছে যে এই যে এগুলো শুনছে যে তুমি এখানে কি করো, এগুলো শুনছে, পরে আমাদেরকে বলছে। আর সে যে চুরি করতে আসছিল তার পরনে মাস্ক ছিল, আর আপনার গিয়া পিছনে বলে ব্যাগ ছিল, আর শু পরা ছিল। এটা কে বলছে? মানে কে বলছে? আপনি কার কাছে শুনছেন? আমি কার কাছ থেকে শুনছি বলতে, যে মারা গেছে সে তো বলতেই পারলো না, কিন্তু যে আনুমানিক বলছে হয়তো যে ফাঁকটাক দেখে গেছে, তার ওয়াইফ বলছে। আশেপাশে কোন লোকজন ছিল না? আশেপাশের লোকজন কেউ শুনতে পায় নাই। ঠিক আছে, ধন্যবাদ। উনি যেমনটি বলছিলেন যে ছেলেটি দোকানে চা খেতে গিয়েছিল 10টা থেকে 10:30 নাগাদ। তো এরপর আসলে সে যখন ঘরে আসে, ঠিক ঘরে আসার পর মুহূর্তে বুঝতে পারেন যে ঘরটির ভেতরে কেউ অজ্ঞাত কোনো ব্যক্তি এখানে রয়েছে। তো তার সঙ্গে ধস্তাধস্তি হয়, এক পর্যায়ে সে কিন্তু তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং সে পলানোর চেষ্টা করে এই ওয়ালটি টপকিয়ে সে ওই পারে চলে যায় এবং পরক্ষণে আহত সেও আসলে ওয়ালটি টপকে চলে যায়। তো চলুন নিহত ব্যক্তির মাকে আমরা পেয়েছি, তার সঙ্গে কথা বলি।
রবিকুল নাম কি ভাই তো লয়া আবার করলো কি হয়েছিল একটু বলেন তো। আল্লাহ আল্লাহ গো বাবা আমার দহান আছেন রাত বেশি হয়েছে না আর দিন রাত কি রাহে মেলা রাত কি রাহে হতে বউ হিয়া গুম পারে সেরি লিয়া সারা লিয়া কালকা রাত কি সহালিয়াই হচ্ছে বেশি রাত হয়েছে না তা আমি দিয়ান খাইছি খাইয়া নতুন শরীরে কা হচ্ছে পরে আমি হইয়া হচ্ছি ওই ঘরে বউর লোক হয়েছি তো এই ভাই বউ সেরি এই ভাই হয়েছে ওই ভাই সারা দিকে লইয়া বউ হচ্ছে বুঝতো আমার ওই ভাই থাকে থাকলে আমি উঠছি উঠটা গুল দিছি দিয়ে হাইরে প্রসাব করবার গেছি এনজা বউ চিৎকার মারছে মাইরে হারছে এবার বাহারে মাইরে হারছে সুর আইছে এই তো ধরে আইছি আইয়া দেখি আমার বুধ গরো নাই এনজা গেছি দৌড় দিয়া যাইয়া দেখি অনুকে মাইরে ফেলাইতেছে পরে যাই আমার মাজলা ফুলা আর যে বাইশটা একটা আমি যাইয়া মাথার দিয়ে পুত্রে তুলছি তুললে পরে গাড়িতে তুলে লইয়া গেছে গা এই তোরে আমি জানি গো আমার ডাহাতি কইরাই হারছে গো আমার ছেলের এরকম আঘাত করলো কেন কেন মারলো? কেন করলো বাবা আমি কি ভাই কমু গো এইরকম ধরনের শত্রু আমার পুতের নাই কে গো চিনতে পারছেন হ্যাঁ কে মারছে চিনতে পারছেন? আমি তো দেখছি না বউ দেখছে সব গুড়া খালি চোখ দুটো দেখা গেছে আর সব গুড়া এই যেদিন গুড়া মাথা মধ্যে টিপি দেওয়া এই যে এইটা ঠিক আছে আপনি কি আলাদা করে থাকেন? হ্যাঁ আমি আলাদা করে আসছিলাম আপনার আপনার পুত্রের বউয়ের নাম কি? লাবণী আপনার নাতি নাতি কয়জন আছে মানে ওনার ছেলে মেয়ে দুই কয়জন? ছেলে এক মেয়েটাই বড় মেয়ের বয়স কত? 16-17 ইয়ে হাঁটতো না মনে হয় 14-15 আর কি আর কি বাইরে উঠছে বুদ্ধি জ্ঞান নাই আচ্ছা বাইরে উঠছে আপনার আপনার কি কাউকে সন্দেহ করেন? হ্যাঁ কাউকে সন্দেহ করেন? সন্দেহ আমি তো দেখছি না না মানে এমনি কি আপনার ছেলের সাথে কারো পূর্ব শত্রুতা ছিল এরকম কাউকে সন্দেহ করেন? না নাই আর যেহেতু এখানে এরকম একটা ঘটনা ঘটছে তখন কি আপনার আশপাশের লোকজন কি এই চিৎকার চেঁচামেচি শুনছে না? শিক্ষার মধ্যে বউ একটা শিক্ষাই মারছে পরে ওই যে দূর ফেরে আমার ফুলা আইসে আমি আইসি আইয়ে পরে যাই আমার বাঁচতে গেছে যাই পরে তুলছি আবার বাবা আমার এন্ডিয়াই লাভ দিচ্ছে এদিক দিয়ে গেছে এদিক দিয়ে লাভ দিচ্ছে এদিক লাভ দিয়ে- দিলেই অন্ত চিন্না হারছে তো হারছে মনে করছে আমার তো ইয়ে হয়ে যাবো এইখানে বাবার আমার অনু নিয়ে ঈদে ভাত দিছে মানে কিছু একটা পার দিছে। বার দিছে আচ্ছা ওর কি একাই ছিল? এলকাই গেছে এলকাই কেউ বলতেছে চোর হ্যাঁ চুরি করার জন্য গেছিল। বউ কইছে সুর আচ্ছা আচ্ছা আপনার তো মানে যে ঘরের যে দেখলাম যে জরাজীর্ণ অবস্থা এখানে কি চুরি করতে পারে এরকম বলেন তো? এরকম কি আপনার মনে হয় যে আসলে চুরি করার জন্য আসছিল না অন্য কোনো উদ্দেশ্য ছিল এরকম কিছু? আমার পুত্রে মাইরা থিয়ে গেছে যাই এই দক্ষিণ দিয়ে কয়ানো তার মার কেটে নিছে গা কিসের তার? এই কারেন্টের তার মোটরের মোটরে? হ্যাঁ কয়জন কেটে নিছে গা আপনাদের মোটর আছে? হ্যাঁ আচ্ছা তো এখন কি এরকম কি হতে পারে যে মানে পূর্ব কোনো শত্রুতার জের ধরে এখানে মারতে আসছে এরকম কাউকে বা আপনার ছেলের সাথে আরো কোনো ঝগড়াঝাটি কারো ছিল এরকম? কোনোদিনও না আপনার ছেলে বউ কোথায় আছে? ডাক ওই থানাত লই গেছে গা না তিন আমার ছেলের বউ আমার মাজলা ফুলা আমার স্বামী ব্যক্তি গেছে আচ্ছা আপনার পুত্রের বউয়ের বয়স কত? পুতের বউয়ের বয়স তো মনে করুন যে ওই রকমই হবো 20-25-এর মধ্যেই হবো আর কি জবরদস্ত তো একের পর এক মানুষ কিন্তু এখানে আসছে এবং এই বাড়িটি আসলে মানুষের কান্নার আহাজারিতে ভারী হয়ে আছে। ইতিমধ্যে আমরা কথা বলেছি নিহতের মার সঙ্গে। নিহতের মা যেটি বলেছে আসলে তার ছেলে সাদামাটা একজন মানুষ এবং সেই সাদামাটা মানুষ কেন বা কি কারণে কে বা কারা হত্যা করলো তা এখনো কেউ বলতে পারতেছে না। তো আমরা ইতিমধ্যে আমরা পেয়েছি আমাদের মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ এসেছেন, আমরা তার সঙ্গে কথা বলবো, তিনি কি বলেন আমরা তার মুখ থেকেই শুনবো। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমরা সংবাদ পেলাম যে এখানে একটা হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে, তো তাৎক্ষণিকভাবেই আমরা এখানে চলে আসছি। আমরা এখানে আসার আগেই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছিল। তো হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দেওয়াকালীন সে মারা গেছে।
তার লাশ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালের মর্গে আছে। ওখানে আমাদের পুলিশ গেছে, ওখানে ইনকোয়েস্ট করছে। আর এখানে আমরা ঘটনাস্থল পরিদর্শনে আসলাম যে এটার হত্যাকাণ্ডের মোটিভটা কি আমরা খোঁজখবর নিচ্ছি এবং কারা এটার সাথে জড়িত থাকতে পারে বা কারা জড়িত আছে, কার দ্বারা অপরাধটা সংঘটিত হয়েছে। যেহেতু ডিজিস্টের পক্ষের তার আত্মীয় স্বজন, তার স্ত্রী, তার মেয়ে ঘরে ছিল, তো তারা সুস্পষ্ট কোনো ধারণা দিতে পারতেছে না। তাদের সাথে কথা বলে এবং প্রতিবেশীদের সাথে কথা বলে আমরা প্রাথমিকভাবে একটা ধারণা নিচ্ছি। তো তাদের জবানবন্দির ভিত্তিতে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা বিষয়টা সম্পর্কে গভীরে যাওয়ার চেষ্টা করতেছি এবং ঘটনার সে যে জড়িত আছে বা যারাই জড়িত আছে তাদেরকে আইডেন্টিফাই করে গ্রেপ্তারের জন্য আমরা তৎপর আছি। এবং ইতিমধ্যে আমাদের কয়েকটা টিম এখানে আসছে, ঘটনাস্থল পরিদর্শন করছে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মহোদয়রা এখানে আসছিলেন, ঘটনাস্থল ভিজিট করে গেছেন। ডিজিস্টের বাবার সাথে, তার ভাইয়ের সাথে এবং তার মা, স্ত্রী, তার একমাত্র মেয়ে, তাদের সাথে কথা বলছে। সর্বোপরি আমরা 3-4টা টিম এখানে কাজ করছি। ইনশাল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট পাবো। তদন্ত অব্যাহত আছে। আচ্ছা, এখানে এসে যে পরিদর্শন করে যে তার যে মানে বাস্তবিক যে তার ঘরের যে পরিবেশটা আর কি, তো এখানে আসলে চুরি বা ডাকাতি হওয়ার কি এরকম কোনো সম্ভাবনা, এরকম কোনো মানে এই ধারণা করা যায় কিনা যে এখানে চুরি হওয়ার সম্ভাবনা আছে, এরকম কি মনে করেন? দেখুন, এখানে আমরা তো আসলাম, ঘটনাস্থল ভিজিট করলাম, আর আপনারাও হয়তো দেখছেন যে উনি একজন দিনে আনে দিন খাওয়া মানুষ, এবং তার ঘরের ভিতরে আসবাব বলে কিছু নেই, তার সঞ্চয় বলেও কিছু নেই যে তার ঘরে কিছু স্বর্ণালঙ্কার পাওয়া যাবে বা কিছু টাকা পয়সা পাওয়া যাবে, এরকম ধরনের কিছুই তার ঘরের মধ্যে নেই। হ্যাঁ, ছোট্ট 2টা চৌকি আপনারা হয়তো দেখছেন, ঘরের বেড়া জীর্ণ শীর্ণ বেড়া, হ্যাঁ, ঘরের চালও ভাঙা। তো তাতে মনে হচ্ছে যে ও ধনাঢ্য পরিবারও নয়, মধ্যবিত্ত পরিবারও নয়, একবারে নিম্ন দিনে আনা দিন খাওয়া মানুষ যেটা বলে আর কি। সে রাস্তায় কাজ করতো, দৈনিক মজুরির ভিত্তিতে রাস্তায় কাজ করত। তো এতে করে তার ঘরে চুরি হওয়া বা তার ঘরে ডাকাত ঢোকার মতো পরিস্থিতি আমার মনে হয় এটা এরকম কিছু না। আর 10টা 10:30টার মধ্যে তার ঘরে ঢুকে কেউ ডাকাতি করবে এরকম একটা জনসমাগমপূর্ণ এলাকায়, জনবসতিপূর্ণ এলাকায় 10টা 10:30টার মধ্যে ডাকাতি করবে এরকম দুঃসাহস মুক্তাগাছাতে নাই। এবং আমার এই মুক্তাগাছার কর্মকালেও আমি দেখেছি বিগত দিনগুলোতে ডাকাতির মতো এরকম দুর্দর্শ ঘটনা এই অল্প সময়ে বা রাত 10টার সময় হওয়ার কোনো সুযোগ নাই বা হয়ও নাই। আর তার ঘরের যে সিচুয়েশান, এতে ডাকাতি হওয়ার মতো পরিবেশও তার নাই। তো এটা অন্য কোনো বিষয় হতে পারে। তা আমরা সবগুলো বিষয় তারা আমাদেরকে সেরকমই জবানবন্দি দিচ্ছে। বিশেষ করে রফিকুলের স্ত্রী, মানে যিনি মারা গেছেন তার স্ত্রী, তার মেয়ে সেরকমই আমাদেরকে বলছেন। তো তাদের বক্তব্যগুলো আমরা মাথায় রাখছি, সব বিষয়গুলি আমরা দেখছি। যদি ওরকম কিছু হয়ে থাকে সেটাও আমরা আমলে নিচ্ছি এবং অন্য কোনো যে বিষয়গুলো আছে, পারিপার্শ্বিক যে দিকগুলো আছে, সেগুলোও আমরা আমলে নিয়ে আমরা তদন্তের করছি আর কি, তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন তার ওয়াইফে কি আপনি সন্দেহ করা যায় কিনা যে আসলে মানে ওইরকম কোনো কিছু, যে তার কি পরক্রিয়া বা ওইরকম কোনো কিছু? দেখুন, এটা আসলে তদন্তের প্রাথমিক পর্যায়ে আমরা আছি। আর তদন্তের অনেকগুলো পার্ট আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমাদেরকে তদন্তের স্বার্থে আমাদেরকে একটু রিজার্ভ রাখতে হয়। এটা আপনিও হয়তো বুঝবেন, আপনি পেশাদার সাংবাদিক হিসাবে আপনিও বুঝবেন। তো আমরা সব কিছু এখানে ক্লিয়ার করতে চাচ্ছি না, আমরা তদন্তের মধ্যে সবগুলোই রাখছি। যত সূত্রগুলো আছে সব সূত্রগুলোকে আমরা নিয়ে আসব, তার মধ্য থেকে আমরা রেকটিফাই করে করে আমরা মূল বিষয়টাতে আমরা চলে আসতে পারবো আর কি, আশা রাখি ইনশাল্লাহ। আশা করি যে খুব দ্রুত এটার একটা রেজাল্ট। আমরা অনেকগুলো টিম এখানে কাজ করছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খবরাখবর নিচ্ছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমাদের জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় এখানে আসছিলেন, অ্যাডমিন স্যার, আমাদের সার্কেল এসপি স্যার এখানে এখনও আছেন, এখানে এই ঘটনাস্থলে এখানে আছেন। অর্থাৎ আমরা খুব সকাল থেকেই আমরা এখানে, আমাদের পুলিশের বেশ কয়েকটা টিম আছে, আমাদের ডিবির টিমগুলো আসছে, অন্যান্য টিমগুলো এখানে কাজ করছে। আপনি নিজেও দেখছেন এখানে অনেক পুলিশ এখানে আছে এবং ময়মনসিংহে আমাদের লোকগুলো কাজ করতেছে, লাশের এখানেও আছে। তো আশা করতেছি আমরা খুব অল্প সময়ে একটা ভালো রেজাল্ট দিতে পারবো এবং আমরা খুব তৎপর আছি। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন মুক্তাগাছা সদর থানা ইনচার্জ এখানে এসেছিল
তদন্তের জন্য, এবং সেই সঙ্গে কিন্তু তার সঙ্গে এসেছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়। তারা এখানে এসেছেন এবং সরজমিনে দেখেছেন, এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছে প্রাথমিক তদন্ত চলছে, তবে যেমনটি পরিবার বলছে যে আসলে চুরির ঘটনায় আসলে এই হত্যাটি, তাদের ভাষ্যমতে আসলে ঘরে প্রায় 2 থেকে 5 হাজার টাকার সম্পদও নেই। তো কোন প্রেক্ষিতে আসলে চুরি, এটা তারা তদন্ত করছেন এবং পরে মূলত এটা বিস্তারিত বলতে পারবেন। তবে ধারণা করছেন যে চুরির বাইরেও অন্য কোনো ঘটনা থাকতে পারে, যা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। তো পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।